দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমরা কথা বলবো অ্যাপেন্ডিসাইটিস রোগটি নিয়ে। আর বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জেনারেল সার্জারি বিশেষজ্ঞ মুনতাসির ফয়সাল, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটু শুরুতেই জানতে চাই যে অ্যাপেন্ডিসাইটিস এই রোগটি কী এবং কোন বয়সে এই রোগ নিয়ে আপনাদের কাছে রোগীরা বেশি আসছেন? অ্যাপেন্ডিক্স যেটা আমরা বলি, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা বলা হয়, এটা হচ্ছিল বৃহদান্ত্রের একটা অংশ, একটা খুবই অপ্রয়োজনীয় অংশ। আমরা বলবো যে বৃহদান্ত্রের এই যে অংশটা খুব জরুরি না, কিন্তু তারপরেও এইটা আমাদের বডিতে থাকে। অন্য অনেক কাজ আছে এটার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব অপ্রয়োজনীয় অংশ। এবং বৃহদান্ত্রের এই যদি ওই ইনফেকশন হয় বৃহদান্ত্রের ওই অংশটুকুর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে যদি হয়, তখন সেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলতেছি। ইনফ্লামেশন মানে হচ্ছিল যে কোনো কারণেই হতে পারে। এটা ব্যাকটেরিয়ার থেকে হতে পারে, এটা ভাইরাস থেকে হতে পারে। এটা যেহেতু এটা বৃহদান্ত্রের একটা পার্ট, সেহেতু দেখা যায় যে এই অ্যাপেন্ডিক্সটার মধ্যে স্টুল বা আমরা বলি ফিকোলিড মানে ফিকাল ম্যাটেরিয়াল বা পায়খানার কিছু কিয়ংদশ অংশ যদি এখানে জমে যায়, তখনও সেখান থেকে ইনফেকশন হতে পারে। তো ওইটার জন্য যেটা বলি সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এইটা 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত যেসব রুগী আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কিন্তু এটা বলা যাবে না যে 10 বছরের কম বাচ্চাদের হবে না বা 25 বছরের বড় বয়স্কদের হবে না, যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু প্রিভ্যালেন্সটা বেশি হচ্ছে হলো 10 থেকে 25 বছর পর্যন্ত বয়সের। এবং দেখা গেছে স্টাডিতে যে পুরুষরা বেশি আক্রান্ত হয় অ্যাপেন্ডিসাইটিসে দেন আপনার ফিমেল মহিলাদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হয়। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস বলার যে মহিলাদের ক্ষেত্রে আমাদের রোগ নির্ণয়টা একটু ডিফিকাল্ট হয়ে যায় দেন দ্যাট অফ পুরুষের থেকে। আপনি কিন্তু জানলাম যে খুব সুন্দর করে বলেন যে কোন বয়সে অ্যাপেন্ডিসাইটিস রোগটি বেশি হচ্ছে এবং কাদের বেশি হচ্ছে, এবং আপনি কিন্তু বলছেন যে লক্ষণ কিন্তু মহিলাদের ক্ষেত্রে প্রকাশটা একটু ভিন্নভাবে হচ্ছে। তাহলে একটু জানতে চাই যে কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছেন? মানে অ্যাপেন্ডিসাইটিস মানে বলা হয় যে এটা একটা খুব লক্ষণগুলি একদম যে অ্যাপেন্ডিসাইটিসের মতো উপসর্গ এটাকেই অ্যাপেন্ডিসাইটিস বলা যাবে এমন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তলপেটে ব্যথা হয়, বিশেষ করে ব্যথাটা শুরু হয় হচ্ছে হলো নাভির কাছাকাছি ব্যথাটা শুরু হয়, এবং ব্যথাটা 1 দিন 2 দিন পরে বা 24 ঘন্টা পরে দেখা যায় যে ব্যথাটা ডান দিকে শিফট হয়ে যায়, তখন আর নাভির দিকে ব্যথা থাকে না। এবং ডান দিকে বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে ব্যথাটা হয়, তলপেটের দিকে ব্যথাটা হয়। এবং এইসব ক্ষেত্রে পেশেন্ট যেটা খুব বেশি বলে, রোগীরা বলে যে ব্যথার সাথে বমি হয়, পেশেন্টের খুব বমি হয় এবং ব্যথা আগে হয়, বমিটা পরে শুরু হয়। এবং সবসময় দেখা যায় যে একটা লো গ্রেড ফিভার থাকে, মানে খুব কম জ্বর থাকে। কিন্তু অনেক বেশি জ্বর হয় তখন সেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ফরের পয়েন্ট বলি না, আমরা বলি যে কম জ্বর থাকলেই। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে লোয়ার তলপেটে ব্যথা, ডান দিকে ব্যথা, এটা ইনিশিয়ালি শুরু হয় ব্যথাটা নাভির কাছাকাছি এবং এটা ডান দিকে ছড়ায় যায়, এবং বমি থাকে খুব বেশি পেশেন্টের, এবং খুব লো গ্রেড ফিভার থাকে। আমরা লক্ষণগুলো সম্পর্কেও জেনে নিলাম। একটু জানতে চাই যে অ্যাপেন্ডিসাইটিস রোগটি নির্ণয়ের ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিসের পরীক্ষা মানে অ্যাপেন্ডিসাইটিস ব্যথাটা রোগটা এমন যে আমরা যদি ডান দিকের কথা চিন্তা করি, আমাদের শরীরের ডান দিকে কী কী তলপেটে কী কী আছে, দেখা যায় যে অ্যাপেন্ডিক্স ছাড়াও, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ছাড়াও দেখা যায় যে ইউরেটার আছে, যে ইউরেটারটা হচ্ছে আপনার কিডনি থেকে ইউরিন আপনার মূত্রনালী পর্যন্ত নিয়ে আসে। তো ওইখানে যদি কখনো স্টোন হয় তাইলেও কিন্তু ডান দিকে ব্যথা হতে পারে, এবং কখনো যদি প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় তাইলেও ডান দিকে ব্যথা হতে পারে। আবার ফিমেলদের যেটা হয়, মহিলাদের যেটা হচ্ছিল ওভারিয়ান কোনো সমস্যা হলে পরে, জরায়ও না, ডিম্বাশয় বা ওভারিয়ান কোনো প্রবলেমে খুব বেশি দেখা যায় ডান দিকে ব্যথা হয়। ইভেন কিছু কিছু সময় মাসিকের সময়ও কিন্তু মহিলাদের ডান দিকে ব্যথা হতে পারে। তো এর জন্য ক্লিনিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না যায়, কিন্তু
হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে যদি পেশেন্টের হিস্ট্রিটা নিই ঠিকঠাক মতো, কোথায় ব্যথা শুরু হচ্ছে, কোথার দিকে যাচ্ছে, এবং তারপরে যদি কিছু ইনভেস্টিগেশন আমাদের অবশ্যই করতে হয়, ক্লিনিক্যালিও যদি এটা বোঝা যায় যে এটা অ্যাপেন্ডিসাইটিস, তারপরেও কিছু ইনভেস্টিগেশন বা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এর মধ্যে সবচেয়ে কমন যে পরীক্ষাটা আমরা করি আলট্রাসোনোগ্রামই খুব ভালো বলে দিতে পারে। এছাড়া আমরা যেহেতু বললাম যে অ্যাপেন্ডিক্সের সাথে উপসর্গটা মিলে যায়, প্রস্রাবের আছে ইনফেকশন, মূত্র নালীর পাথর, সেইগুলিকে যদি আমরা বাদ দিতে চাই তখন দেখা যায় যে আমাদের কিছু ইউরিনের পরীক্ষা করতে হয়, এবং একটু এটা খুব ইম্পর্টেন্ট, রক্তের মধ্যে ইনফেকশনের প্রবণতাটা কী পরিমাণ আছে সেটা দেখার জন্য আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সেখানে WBC কাউন্টটা কতটুকু বেশি সেটা দেখে। এবং আমাদের বই পুস্তকে এভাবে বলছে যে যদি ডায়লেমা থাকে তাহলে সিটি স্ক্যান করাটা খুবই জরুরি, এবং বই পুস্তকে বলছে যে সিটি স্ক্যানের মাধ্যমেই আলটিমেটলি ডায়াগনোসিস করা সম্ভব। অ্যাপেন্ডিক্স বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস আলট্রাসোনোগ্রামে ডায়াগনোসিস করা যায় না, রক্ত পরীক্ষা করেও করা যায় না, ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স থেকে আমরা ডায়াগনোসিস করি, এবং আলটিমেটলি যদি মনে করেন যে না তারপরেও আরও দরকার ডায়াগনোসিস, তখন সিটি স্ক্যান ইজ দ্য বেস্ট থিং। একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই, অ্যাপেন্ডিসাইটিসের রোগীরা যখন আপনাদের কাছে আসেন চিকিৎসা কিভাবে দিচ্ছেন? অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা যেটা করতেই হবে সেটা হচ্ছে হলো সার্জারি ছাড়া আসলে খুব বেশি গতি নেই। কিছু কিছু ক্ষেত্রে যদি কম মাইল্ড টাইপের অ্যাপেন্ডিসাইটিস হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যথা ভালো হয়ে যায়, কিন্তু সেসব ক্ষেত্রে দেখা যায় যে আবার একই রকম ব্যথা হতে পারে। তো সেজন্য আমরা যদি অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করি, এটা চিকিৎসা হচ্ছে হলো কেটে ফেলা। এটা কেটে ফেলতেই হবে। এটা কনভেনশনালি পেট কেটেই এখন পর্যন্ত আমাদের দেশে যত সেন্টার আছে সব বেশিরভাগ সেন্টারে কেটেই করতেছে, পেট কেটে। কিন্তু আমরা যেটা করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপিক্যালি করি, মানে পেটটাকে পুরোপুরি না কেটে পেটের মাঝখানে ফুটা করে, এবং ওই ফুটা দিয়ে ক্যামেরা ঢুকায়, ক্যামেরাটা দিয়ে ওই পেটটাকে ওই অ্যাপেন্ডিক্সটাকে টার্গেট করে দেখে ওইটাকে ল্যাপারোস্কোপিক্যালি, ওইখানে ক্ষেত্রে খুব বেশি পেটের কাটা ছেঁড়ার দরকার হয় না। এটা খুবই 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 সহজে মানে এর জন্য বলতেছি যে পেশেন্টের অপারেশন পরবর্তী যে কাটার জন্য যে ব্যথাটা সেটা খুব কম হয়, এবং এটা খুবই আমাদের জন্য খুবই রিওয়ার্ডিং, মানে শুধু আমাদের জন্য না, পেশেন্টের জন্য খুবই। পেশেন্ট একদিন পরের দিনই বাসায় চলে যেতে পারে। আগে যেরকম দেখা যেত একবার অপারেশন করার পরে 3-4 দিন 5 দিন হসপিটালে থাকতে হচ্ছে, সেটা আর থাকতে হয় না, যেহেতু পোস্ট অপারেটিভ অপারেশন পরবর্তী ব্যথাটা কম হয়। সেজন্য ল্যাপারোস্কোপিক্যালি আমরা অ্যাপেন্ডিসেক্টমি করি, এবং মানে কম উপসর্গ থাকাতেই করে ফেলা ভালো। আমরা ওয়েট না করে, যদি এটা মোটামুটি বোঝা যায় অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আগে অপারেশন করে ফেলাটা ভালো, কারণ এটার অনেক পরবর্তীতে অনেক ঝামেলা হতে পারে। আমরা একটু সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আমরা কিন্তু জানলাম যে কনভেনশনাল থেকে এখন যে ল্যাপারোস্কোপিক প্রসিডিওর করা হয় তার কিছু সুযোগ সুবিধা আছে। সঠিক সময়ে যদি রোগীরা অ্যাপেন্ডিসাইটিসে অপারেশন না করেন সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে? যেটা আমি বলতেছিলাম, মানে যদি আমরা দেখা গেল যে একটু ওয়েট করতেছি বা আমরা ডায়লেমার মধ্যে আছি, আমরা কনফার্ম না, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট আসলে অপারেশন করতে চায় না, বলে যে ওষুধ দিয়ে ঠিক করা যাবে কিনা, সেটা অনেক ক্ষেত্রেই হয় না। তো যদি আমরা দেখা যায় যে অপারেশন না করি, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাপেন্ডিক্সের খুব চিকন একটা স্ট্রাকচার, তো এটা যদি ইনফেকশন হয় এটা সহজেই ফেটে যেতে পারে। ফেটে গিয়ে যেটা হয়, আমাদের পেটের মধ্যে অ্যাপেন্ডিক্সের ভিতরে আসলে বেসিক্যালি হাগুই জমা থাকে। সেই হাগুটা যদি পেটের চারিদিকে ছড়ায় যায়, সেটা খুব বাজে ধরনের একটা মানে কনসিকোয়েন্স হয় আমাদের পেটে। দেখা যায় যে বাস্ট অ্যাপেন্ডিক্স হয়ে যেতে পারে। ইভেন দেখা যায় যে অ্যাপেন্ডিক্স থেকে যেই ইনফেকশনটা আছে, সেই ইনফেকশনটা রক্তের মাধ্যমে গিয়ে বডির মধ্যে চারিদিকে ছড়া যেতে পারে। বিশেষ করে এই বাস্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি 10 বছরের নিচের বাচ্চাদের বেশি হয়, অথবা একটু এল্ডারলি পেশেন্টের, যাদের 60-70 বছর বয়সে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, তাদের চান্সটা বেশি। যদি ফেটে যায় তখন কিন্তু আসলে ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব হয়, কিন্তু তখন দেখা যায় যে পেশেন্টের জেনারেল কন্ডিশন খারাপ হয়ে গেছে, অপারেশনের জন্য পেশেন্ট আনফিট হয়ে যায়, তখন রিস্ক নিয়ে আমাদের অপারেশন করতে হয়। এর জন্য বাস্ট হয়ে যেতে পারে, আপনার ইনফেকশনটা চারিদিকে ছড়ায় যেতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওইখানে পুজ জমে গেছে, পুজ জমে গিয়ে ওইখানে তখন দেখা যায় যে পুজটাকে আগে বের করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাপেন্ডিক্সের চারিদিকে যেই নাড়ি ভুঁড়িগুলি আছে সেই নাড়িগুলি পেঁচায় যেতে পারে। তো বেশিরভাগ আমরা যেটা ভয় পাই সেটা হচ্ছে ইনফেকশনটাকে ছড়ায় যাওয়া,
এবং বাস্ট হয়ে যাওয়া। বাস্ট হয়ে গেলেই আসলে প্রবলেম। আমরা তাহলে জানলাম আলোচনা থেকে যে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা নিলেই যখনই রোগীরা লক্ষণগুলো প্রকাশ পাবে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবে। সবচেয়ে ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম অ্যাপেন্ডিসাইটিস রোগটি নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।